শিক্ষা ব্যবস্থাও কিন্তু একেবারে অবশ্যই। বাচ্চারা স্কুলে যেতে পারছে না দীর্ঘদিন ধরে, এবং গতকাল শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজনে তিনি পায়ে ধরতেও রাজি আছেন। অত্যন্ত অসহায়ভাবে তিনি এই কথাটি এটা বলেছেন। আমরা এই বিষয়গুলি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, দেখেন এই জানুয়ারিতে আপনার নতুন শিক্ষাবর্ষ শুরু হলো, এখন পর্যন্ত বাচ্চারা স্কুলে যেতে পারে না, এবং বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো শুক্রবার শনিবারে তারা এখন ক্লাস নিচ্ছে এবং সপ্তাহে স্টাডি প্যাক দিয়ে দিচ্ছে। 15 লাখ এসএসসি পরীক্ষার্থী, তারা পুরো অনিশ্চয়তার মধ্যে আছে। শিক্ষার প্রতিও কারো কোনো চিন্তা ভাবনা কি আছে বলে মনে হচ্ছে? কি মনে হয়? একেবারেই নেই, শিক্ষার প্রতি কারো কোনো চিন্তা ভাবনা নেই। আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, এটা আপনি জানেন যে কত গুরুত্বপূর্ণ একটা সময়। তারা স্কুলে যেতে পারছে না সপ্তাহের পর সপ্তাহ। হ্যাঁ, শুক্র শনিবার দুটো দিন স্কুলে গেলেই যদি চলতো, তাহলে তো সপ্তাহে বাকি 5 দিন স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। এটা তো কোনো সমাধান নয়। আমি এটা বলতে চাই যে 2 হাত জোড়ে আমি অভিভাবক হিসেবে বলতে চাই যে আপনারা বাচ্চাদের দিকে তাকান, ছেলে মেয়েদের শিক্ষার দিকে তাকান, কারণ এইটার ফলাফল, এটার যে মাসুল জাতিকে যে কত বছর ধরে গুনতে হবে তার কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। এই যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতির কোনো তারা বলেন যে কি মানে আমরা তো দেখেছি বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন বলেছেন যে কিসের পরীক্ষা, গণতন্ত্র সবার আগে। না, কিসের পরীক্ষায় এ কথা বলা যায় না, কারণ এখানে সরি টু সে যে উনি নিজে তো পাশ করে গেছেন। যে ছেলেমেয়েরা এখন পড়াশোনা করছে তাদের কি হবে? অবশ্য তাদের ছেলে মেয়েরা নিশ্চয়ই দেশে পড়ে না, তাদের কোনো নেতা নেত্রী ছেলে মেয়েরাই দেশে পড়ে না, সবাই বিদেশে বসে থাকে। এটা কোনো আমরা যারা দেশে থাকি, আমাদের ছেলে মেয়েরা যারা এদেশে স্কুলে কলেজে শিক্ষা গ্রহণ করে, তাদেরকে আমরা বলি যে আমাদের ছেলে মেয়েদের পড়তে দিন। আমি কেউ কারো কিছু যায় আসে না এটা বলাটা আসলে ঠিক না। হ্যাঁ, মেজর হাফিজ ওনার কিছু যায় আসে না, হয়তো অনেকেরই কিছু যায় আসে না, কিন্তু সরকারের যে যায় আসে এটার তাদের অসহায়ত্ব থেকে বোঝা যায় যে আমাদের শিক্ষামন্ত্রী পায়ে ধরতে চেয়েছেন, তার মানে ওনার কিছু যায় আসে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী মানুষ পোড়ানোর রাজনীতি থামাতে বলেছেন, হাসপাতালে যে কেঁদে ফেলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে কারো না কারো কিছু মমত্ববোধ আছে, কারো না কারো কিছু চেষ্টা আছে। এখন চেষ্টাটাকে হ্যাঁ চেষ্টাটাকে সমাধানে নিয়ে যাওয়ার জন্য কি করণীয় সেটা খুঁজে বের করা উচিত। প্রধানমন্ত্রী কিন্তু দেখেন গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে যেই পরিস্থিতি চলছে এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আপনি মানুষ এভাবে করে পুড়িয়ে মারবেন, এটা তো আসলেই তো ভাবমূর্তির ব্যাপার। মানে সারা পৃথিবীতে আমাদের কি একটা নিশ্চয়ই ইমেজ নষ্ট হচ্ছে, ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা কিসের জন্য হচ্ছে, কার লাভ হচ্ছে? কিন্তু দায়িত্ব তো একা বিএনপির নয়। দেখেন, দায়িত্ব কারোরই না। যদি বলেন যদি এরকম যে হ্যাঁ কে কে দায়িত্ব নেবে, আপনি তো বলছেন যে আপনি বোমাই মারছেন না, মানে বিএনপির কথা বলছি। সো দায়িত্ব নিতে হলে একজনকে নিতেই হবে আলটিমেটলি, এবং সরকারেরও দায়িত্ব পড়ে যে কেন সে ঠেকাতে পারছে না। ঠেকাবার জন্য হ্যাঁ এই পরিস্থিতির জন্য হয়তো তৈরি ছিল না। আর বিএনপি বলতে যাচ্ছে যে তারা দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় দল, এখানেও কিন্তু আমার মত পার্থক্য আছে। দ্বিতীয় বৃহত্তম, হ্যাঁ তারা অ্যান্টি আওয়ামী লীগ ভোটগুলি হয়তো পেয়ে পেয়ে এতদিন জনপ্রিয় ছিল, কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, 47 সালের যে একমাত্র দল মুসলিম লীগ 54 সালে 237টা মুসলিম আসনের মধ্যে মাত্র 9টা পেয়েছিল, আর 9টাও পেয়েছিল কিনা, ঠিক আছে, কিংবা মৌলানা ভাসানী 70 সালে আসেনি। ক্ষমতার কিন্তু একটা ভারসাম্য থাকতে হয়। অনেকেই এই মানে বিশেষ করে যারা রাজনীতি বিশ্লেষক তারা কিন্তু বলেন যে যদি ক্ষমতার ভারসাম্য না থাকে এই চলমান অবস্থায়, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আসলে আওয়ামী লীগ নিজেই। আওয়ামী লীগ খালি না, জাতীয়তাবাদী যত দল আছে, ন্যাশনালিস্ট যত দল, আমরা ক্ষমতা ভারসাম্য দেখতে চাই, ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই। আসলে গত 1 মাস ধরে আমরা এই একই বিষয় নিয়ে আলোচনা করছি, হরতাল অবরোধও চলছে 1 মাসের বেশি সময় ধরে। জানি না এর আসলে শেষ কোথায়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।